হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল। আজ তোমাদের স্মার্ট সাকসেস চ্যানেলের চ্যাপ্টার 2 মেকিং অফ দ্য কনস্টিটিউশন করাবো। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম যে চ্যাপ্টারটি ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা কিন্তু করানো হয়েছে, 3টে পার্টে করানো হয়েছে। অবশ্যই চ্যানেলে গিয়ে দেখবে। সিস্টেমেটিক্যালি করানো হয়েছে তোমাদের সুবিধার্থে। প্রথম, দ্বিতীয় অ্যান্ড তৃতীয় পার্টে করানো হয়েছে, যাতে ভিডিওস লং না হয়ে যায়, তোমরা বিরক্তি প্রকাশ না করো। সেই সমস্ত কিছু কথা কিন্তু মাথায় রেখে তোমাদের সুবিধার্থে কিন্তু সিস্টেমেটিক্যালি যাতে কনসেপ্টও বিল্ড করতে পারো সেইভাবে কিন্তু পড়ানো হয়েছে। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটি দেখো। ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। যদি কোনো রকম ভিডিও সংক্রান্ত মতামত থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। চলো তাহলে আজকে আমরা আলোচনা শুরু করি মেকিং অফ দ্য কনস্টিটিউশন নিয়ে, যেটা চ্যাপ্টার 2 কনস্টিটিউশনের। প্রথম পয়েন্ট দেখো, এম.এন. রয় ইন দ্য ইয়ার 1934 পুট ফরওয়ার্ড দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম। কি বলা হলো? এম.এন. রয় বলে একজন ব্যক্তি, যার ফুল ফর্ম কি আমরা সবাই জানি, মানবেন্দ্রনাথ রায়জি। 1934 সালে উনি বললেন যে ভারতীয় গণপরিষদের ধারণা যেটা, সেটা তুলে ধরলেন ভারতীয়দের সামনে। কিন্তু 1922 খ্রিস্টাব্দে প্রথমবার গান্ধীজিও বলেছিলেন ভারতীয়দের যে পলিটিক্যাল কন্ট্রোল আছে সেটা যেন তাদের নিজেদের হাতে থাকা উচিত, তার জন্য একটা গণপরিষদ গঠন করতে হবে। যার ফলে কিন্তু একটি ড্রাফটও তৈরি হয়েছিল, নেহেরু রিপোর্ট সাবমিট করা হয়েছিল, যেটা আমি আলোচনাও করেছি ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের 3rd পার্টে, সাইমন কমিশন যেটা রয়েছে সেখানে। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখো, কনসেপ্ট বিল্ড হবে তোমাদের। পরের পয়েন্ট দেখো, ইন 1935 আইএনসি অফিসিয়ালি ডিমান্ডেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কী করা হলো? 1935 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস, মানে সেই সময়ের কিন্তু সবথেকে বড় পলিটিক্যাল পার্টি ভারতের জাতীয় কংগ্রেস, কী করেছে? অফিসিয়ালি ডিমান্ড করলো ভারতীয় গণপরিষদকে। এবং যার ফলে 1938 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু বললেন, said that the constitution of free India must be framed without any outside interference. কি বললো জওহরলাল নেহেরু? যে না, ভারতীয় গণপরিষদ তৈরি হবে কিন্তু সেখানে বাইরের কোনো ইন্টারফারেন্স যেন চাই না। কি কি ল তৈরি হবে তার আন্ডারে, গণপরিষদের আন্ডারে কি কি অ্যাক্ট ফর্ম হবে, রেগুলেশন, এগুলো রুলস রেগুলেশন যেগুলো ফর্ম হবে, সেখানে কিন্তু কোনো রকম বাইরের ইন্টারফারেন্স চাই না। তো আমরা এখান থেকে কী জানতে পারলাম? যে এম.এন. রয় প্রথমবার দাবি তুললেন ভারতীয় গণপরিষদের, এবং তারপরে ভারতের জাতীয় কংগ্রেস কী করলো? 1935 খ্রিস্টাব্দে অফিসিয়ালি ডিমান্ড করলো। অ্যান্ড ওই অফিসিয়ালি ডিমান্ডের পরেই কিন্তু 1938 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুও বললেন যে ঠিক আছে, ভারতীয় গণপরিষদ তৈরি হবে কিন্তু সেখানে বাইরে কোনো ইন্টারফারেন্স যেন না থাকে। এর পরের পয়েন্ট দেখো, ব্রিটিশার অ্যাকসেপ্টেড দ্য ডিমান্ড অ্যান্ড ইট ওয়াজ অলসো নোন অ্যাজ অগস্ট অফার অফ 1940। 1938 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু বললেন যে ভারতীয় গণপরিষদ তৈরি হবে, সেখানে বাইরের কোনো ইন্টারফারেন্স চাই না। ব্রিটিশাররা তাতে মেনেও নিলেন, এবং এই যে ব্রিটিশাররা এটা মেনে নিলেন, এটাকে কিন্তু অগস্ট অফারও বলা হয় 1940 খ্রিস্টাব্দে। মানবেন্দ্রনাথ রায় 1934 খ্রিস্টাব্দে ভারতীয় গণপরিষদের ধারণা প্রথমবার তুললেন। তারপরে কী হলো? 1935 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ড করলো, যার ফলে 1938 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু কি বলে বসলেন যে না, ভারতীয় গণপরিষদ নিশ্চয়ই তৈরি হবে কিন্তু সেখানে কিন্তু বাইরে কোনো ইন্টারফারেন্স থাকবে না। ব্রিটিশাররা সেটা অ্যাকসেপ্টও করে নিল, আর সেটাকে অগস্ট অফারও বলা হলো। পরের পয়েন্ট দেখো, ইন 1942 ক্রিপস মিশন কেম টু ইন্ডিয়া, এবং যে কারণে কিন্তু 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে এলো, এবং ক্রিপস মিশনের ক্যাবিনেট মিনিস্টারকে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। পরের পয়েন্ট দেখো, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কেম টু ইন্ডিয়া উইথ আ প্রপোজাল অফ ফ্রেমিং ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন টু বি অ্যাডাপ্টেড আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার II। এইখানে হচ্ছে ব্যাপারটা দেখো, মানবেন্দ্রনাথ রায়জি বললেন যে 1934 সালে ভারতীয় গণপরিষদের ধারণা তুলে ধরলেন, যার ফলে 1935 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস অফিসিয়ালিও ডিমান্ড করে বসলেন যে ঠিক আছে, ভারতীয় গণপরিষদ তৈরি হতে, সেটা অফিসিয়ালি ডিমান্ড করে বসলেন। অ্যান্ড তারপরে কী হলো? 1938 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু বসলেন যে ভারতের কোনো গণপরিষদ, মানে ভারতের গণপরিষদে কোনো রকম বাইরে ইন্টারফারেন্স চাই না, সেটা অ্যাকসেপ্টও করে নিলেন ব্রিটিশাররা। এবং তার ফলে 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে চলে এলো, তার ক্যাবিনেট মিনিস্টার স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এলেন ভারতে,
এবার উনি কি চক্রান্ত করলেন, আমরা মেনে নিচ্ছি যে তোমরা ভারতের গণপরিষদ তৈরি করতে চাইছো নিজেদের মতন করে, নিজেদের রুলস রেগুলেশন বা ল রাখতে চাইছো, সমস্তটাই ঠিক আছে, কিন্তু সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1940 খ্রিস্টাব্দে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যেত যেটা শেষ হয়েছে 1945 খ্রিস্টাব্দে। এবার ইনি এখানে চক্রান্ত করে বসলেন। ব্রিটেন কি চক্রান্ত করলো, যে অলরেডি কেন চক্রান্তটা করলো, এই প্রপোজালটা কেন রাখলো? ব্রিটেন ভাবলো যে অলরেডি যখন মুঘল সাম্রাজ্য আমাদের কাছে রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনালকে আমরা আমাদের হাতে করে নেব, যোগদান করে দেবে। একটা কথা রয়েছে না যে 1 থেকে 2 ভালো, 1-এর চেয়ে 2 ভালো, সেটাই ওখানে চক্রান্তটা হলো, যে মুঘল সাম্রাজ্য অলরেডি আমাদের সাথে রয়েছে, তাহলে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকেও আমাদের সাথে করে নেব, তাহলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। এই কারণেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ভারতীয় গণপরিষদ ভারতীয়রা তৈরি করতে পারবে, সেটা বলা হলো। সেটা বললেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। পরের পয়েন্ট দেখো, ইট ওয়াজ রিজেক্টেড বাই দ্য মুসলিম লীগ। কী করলো মুসলিম লীগ? এই প্রস্তাবটিকে রিজেক্ট করে দিল। এবার মুসলিম লীগের রিজেক্ট করারও তো কারণ রয়েছে, সেটা আমি দেখো পরের পয়েন্টে বলছি। মুসলিম লীগ ডিমান্ডেড সেপারেট কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি। মুসলিম লীগ রিজেক্ট করলো কারণ মুসলিম লীগ নিজেরাও তো সেপারেট কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি চাইছিল, যেটা ব্রিটিশাররাও অ্যাকসেপ্ট করেনি। দেখো, ব্রিটিশাররা অলসো rejected this demand, and later it was followed by Quit India movement in 1942, 8 August at the All India Congress Committee session in Bombay. অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সেশনে বোম্বেতে কী হলো, ব্রিটিশাররা মুসলিমদের এর ডিমান্ডটাকেও রিজেক্ট করে দিল, যেভাবে মুসলিম লীগ ব্রিটিশারদের ডিমান্ড রিজেক্ট করেছিল, এবং যার ফলে 2 পার্টির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কেউ কারো ডিমান্ড মানছে না, তো সেখানে তো কোনো একটা সলিউশনে পৌঁছানোর নেই, আলটিমেটলি কেউ কারো কথা শুনছে না। সেই কারণে কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়ে গেল 1942 খ্রিস্টাব্দে 8 আগস্ট। মনে রাখবে, 1942 খ্রিস্টাব্দে 8 আগস্ট অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সেশনে বোম্বেতে। যার ফলে যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট আরম্ভ হলো, যেখানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করেছিল কে? পরের পয়েন্ট দেখো, মোহনদাস করমচাঁদ গান্ধীজি লঞ্চ করেছিলেন। সিমলা কনফারেন্স ওয়াজ হেল্ড ডিউরিং 25th জুন টু 14th জুন অ্যাট সিমলা। সিমলা কনফারেন্সও হলো, যেটা 25শে জুন থেকে 14 জুলাই সিমলাতে হলো। পরের পয়েন্ট দেখো, ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ 1935 কে হলো? লর্ড ওয়াভেল। লর্ড ওয়াভেল কি হলেন? সিমলা কনফারেন্স যে সময় হয়েছিল 1943 থেকে 45 অবধি লর্ড ওয়াভেল কিন্তু ভাইসরয় ছিলেন। তারপরে দেখো, দ্য 1946 ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া উইথ 3 মেম্বার্স ইন 1946। এরপরে আমরা কি জানলাম আমি আরেকবার বলে দিচ্ছি। মানবেন্দ্রনাথ রায় 1934 খ্রিস্টাব্দে ভারতীয় গণপরিষদের দাবি প্রথম তুললেন, এবং যার ফলে 1935 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কী করলো? অফিসিয়ালি ডিমান্ড করলো যে আমাদের গণপরিষদ লাগবে। এই দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু 1938 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু বললেন কি, আমাদের ভারতীয় গণপরিষদ তৈরি হবে, কিন্তু সেখানে বাইরে ব্রিটিশদের কোনো রকম ইন্টারফেয়ারেন্স থাকবে না। সেটা অ্যাকসেপ্টও করে নিল ব্রিটিশাররা। অ্যাকসেপ্ট করে কি বললো যে হ্যাঁ, তোমরা তৈরি করো ভারতীয় গণপরিষদ, আমাদের কোনো অসুবিধে নেই এখানে, কিন্তু সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হবে। অ্যান্ড সেটা কেন হলো? চক্রান্ত করলো। ওই একটু আগেই বললাম যে 1-এর থেকে 2 ভালো, তো সেটাই করতে চাইছিল ব্রিটেনরা, যে অলরেডি মুঘল সাম্রাজ্য রয়েছে, আইএনসিকেও আমরা আমাদের দলে করে নেব, আমাদের দল ভারী করব। সবাই তো দল ভারী করতে চায়, তাই না? তো সেটা করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বলেছিল। এবার মুসলিম লীগ সেটার মানলো না, তারপর ব্রিটিশাররাও মানলো না। মুসলিম লীগ আর ব্রিটিশার দুজনের কিন্তু যে ডিমান্ড ছিল সেটা মানছিল না, এবং যার ফলে কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হলো। এবং কুইট ইন্ডিয়া মুভমেন্টের পরে সিমলা কনফারেন্সও হলো। সেই সময় কি লর্ড ওয়াভেল ভাইসরয় ছিল। এবং তারপরে কি হলো? 1946-এ ক্যাবিনেট মিশন বলে আরেকটা মিশন ভারতে এলো। এবং যখন ভারতে এলো ক্যাবিনেট মিশন, কী হলো? যোগদান করেছিলেন দেখো লর্ড প্যাট্রিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস অ্যান্ড এভে আলেকজান্ডার। 3 জন সদস্যকে নিয়ে কিন্তু ক্যাবিনেট মিশন ভারতে এলো। এবং ক্যাবিনেট মিশন যখন ভারতে এলো, এই প্ল্যানের আন্ডারেই কিন্তু ভারতীয় গণপরিষদ শুরু হলো। প্রথম মিটিংও শুরু হয়েছিল, যেটা দিল্লিতে আমরা পরের পয়েন্টে জানবো। প্রথম মিটিং দিল্লিতে হয়েছিল। দেখো এখানে, দ্য ডেলিগেশন রিজেক্টেড দ্য ক্লেম ফর এ সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি।
ফার্স্ট মিটিংটা যেটা হয়েছিল, ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 9 ডিসেম্বর 1946 ইন দিল্লি, ওটা পরে হতো অ্যাকচুয়ালি। তো ফার্স্ট মিটিং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয় গণপরিষদ গঠনের জন্য যে প্রথম মিটিংটা 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে দিল্লিতে হলো, সেখানে যে ডেলিগেশনরা ছিল, যারা যোগদান করেছিল ডেলিগেটরা, তারা কিন্তু রিজেক্ট করে দিল এই ক্লেমটাকে যে সেপারেট ভারতীয় গণপরিষদ চাই না তাতে। পরের পয়েন্ট দেখো, ডক্টর সচিদানন্দ সিনহা ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য টেম্পোরারি প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই যে প্রথম মিটিংটা হলো দিল্লিতে ভারতীয় গণপরিষদ গঠনের জন্য 1946 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর, সেখানে ডক্টর সচিদানন্দ সিনহাকে ইলেক্ট করা হলো, নির্বাচিত করা হলো কি, অ্যাজ টেম্পোরারি প্রেসিডেন্ট ভারতীয় গণপরিষদের। মিটিং অ্যাটেন্ড করেছিল, দেখো মিটিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই 211 মেম্বার্স। কী বললো যে 211 জন ভারতীয় গণপরিষদের প্রথম মিটিংয়ে অ্যাটেন্ড করলেন। অ্যান্ড ফাইনালি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ ইলেক্টেড অ্যাজ পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন দ্য বেসিস অফ ইলেকশন। ইলেকশনের বেসিসে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদজিকে ভারতীয় গণপরিষদের পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হলো। অ্যান্ড এইচ.সি. মুখার্জিকে অ্যাজ ভাইস প্রেসিডেন্ট। বি.এন. রাওকে দেখো কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে কিন্তু নিয়োগ করা হলো। পরের পয়েন্ট দেখো, দ্য অবজেক্টিভ রেজুলেশন ওয়াজ মুভড অন ডিসেম্বর 13, 1946 বাই পণ্ডিত জওহরলাল নেহেরু, which provided the philosophy and ওখানে গাইডেন্স হতো অ্যান্ড গাইডেন্স প্রিন্সিপালস। কী হলো, 9 ডিসেম্বর ভারতীয় গণপরিষদের জন্য দিল্লিতে প্রথমবার বৈঠক ডাকা হলো এবং ঠিক তার 4 দিন পরেই কিন্তু অবজেক্টিভ রেজুলেশন মুভড করলো কে, পণ্ডিত জওহরলাল নেহেরু। কেন? ফিলোসফি এবং গাইডেন্স প্রিন্সিপাল, যে এই ভারতীয় গণপরিষদে কী কী থাকবে, কী কী বিষয় নিয়ে আলোচনা করবে, সেই সমস্ত কিছুর জন্য। যেমন আমি তোমাদের বলি, অবজেক্টিভ রেজুলেশনটা অ্যাকচুয়ালি কী আমি তোমাদের বলি। অবজেক্টিভ রেজুলেশন হচ্ছে, উনি বলেছিলেন যে ভারতীয় যে সংবিধান কীরকম হবে, গণপরিষদ যে তৈরি হবে সেটা কীরকম হবে, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল জাস্টিস যে দেওয়ার কথাবার্তা, বা আমরা যে আমি যে কথা বলছি এটা বাক স্বাধীনতা। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে বাক স্বাধীনতা যে রয়েছে সেটা কোন আর্টিকেলের আন্ডারে রয়েছে। ভারতের জনগণের যে বাক স্বাধীনতা রয়েছে, এক্সপ্রেস করার যে থট অফ এক্সপ্রেশন রয়েছে, ফ্রিডম অফ থটস, ফাউন্ডামেন্টাল ডিউটিস, ফাউন্ডামেন্টাল রাইটস, তুমি যেখানে ইচ্ছে ভারতের আন্ডারে চলাফেরা করতে পারো, কথা বলতে পারো, হ্যাঁ, তবে সেই কথার মধ্যে যেন কোনো রকম কাউকে হার্ট না করা হয়, তো কনস্টিটিউশনের এগেনস্টে না হয়, সেইভাবে কথা বলতে। তো সমস্ত কিছু কিন্তু এই অবজেক্টিভ রেজুলেশনে থাকবে। মোট কথা, রুলস অ্যান্ড রেগুলেশন, ফাউন্ডামেন্টাল রাইট, ফাউন্ডামেন্টাল ডিউটিস, ডিএসপি, যে সমস্ত জিনিসগুলো ছিল সে সব কিছু কিন্তু অবজেক্টিভ রেজুলেশনে থাকবে, যেটা ডিসেম্বর 13 মানে 13 তারিখ ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে পণ্ডিত জওহরলাল নেহেরু কিন্তু এই রেজুলেশনটা মুভড করলো। পরের পয়েন্ট দেখো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে মতামত করবে। পরের পয়েন্ট দেখো, OR মানে অবজেক্টিভ রেজুলেশন লেটার টুক দ্য ফর্ম অফ প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউয়েন্ট অফ ইন্ডিয়া। কি করা হলো, এই যে অবজেক্টিভ রেজুলেশন রয়েছে তার পরবর্তীকালে প্রিএম্বল মানে প্রস্তাবনা হয়ে দাঁড়ালো এই অবজেক্টিভ রেজুলেশন। প্রিএম্বলকে অ্যাডপ্ট করা হলো অন 22, 1947, ওটা জুন হবে। পরের পয়েন্ট দেখো, ইনিশিয়ালি কনস্টিটিউট অ্যাসেম্বলিজ টোটাল নাম্বার অফ মেম্বার ওয়াজ 389। আফটার পার্টিশন ইন্ডিয়া হ্যাড 299 রিপ্রেজেন্টেটিভস। মানে বলা হলো যে ভারতীয় গণপরিষদ যেটা রয়েছে ইনিশিয়ালি কিন্তু 389 মেম্বার ছিল, অ্যান্ড পরে পার্টিশন যেটা হলো ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, সেটা হওয়ার পরে 299 রিপ্রেজেন্টেটিভ হয়ে গেল। তো আজ এই অবধি ছিল, এটা প্রথম পার্ট করালাম, এরপরে সেকেন্ড পার্ট নিয়ে আসবো। ভিডিও বড় হয়ে যায়, তোমরা অনেকে দেখতে চাও না, তো আমি চাই তোমাদের কনসেপ্ট বিল্ড হোক অ্যান্ড তোমরা সিস্টেমেটিক্যালি পড়ো। এই জন্য তোমাদের কথা ভেবে কিন্তু ভিডিওটা পার্ট 1 পার্ট 2তে করে রাখা হচ্ছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমি আজকে এখানেই শেষ করছি, অ্যান্ড আমি এখানেই এই পার্ট 2তে
এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এখান থেকেই আলোচনা করব যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো আজ এই অবধি রইল। ভালো থাকবে, সিচুয়েশন খারাপ তো সবাই সাবধানে থাকবে। তোমরা জানো এখন খুব বাজে সিচুয়েশনের সাথে আমরা লড়াই করছি, লড়াই করতে হবে। যেভাবে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, লড়াই করছি, মনোবল হারাবে না, নিশ্চয়ই হবে একদিন না একদিন, কিন্তু কনসেপ্ট বিল্ড করে। এমসিকিউর পেছনে দৌড়াবে না, অ্যাটলিস্ট এমসিকিউর পেছনে দৌড়াবে না। টেক্সট বুক পড়ো, তারপরে এমসিকিউ সলভ করো, মক দেবে অবশ্যই, কিন্তু মক টেস্ট দেবে। মক টেস্ট দিলে কনফিডেন্ট বিল্ড হয় অ্যান্ড তোমরা সেখান থেকে আরও নিজেরাই অনেক কোয়েশ্চিন কিন্তু জানতে পারো। অনেক তোমাদের এমসিকিউ পড়লে কি হয়, অনেকগুলো কোয়েশ্চিন তোমাদের এমসিকিউ ওপরে মক দিতে 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 এমসিকিউ যেটা পড়লে, যে কোয়েশ্চেনটা তুমি মক পেপারে সলভ করলে, সেটা কিন্তু ব্রেনে গেঁথে যায় যখন তুমি বারবার মক দেবে। তো এইভাবেও কিন্তু মনে রাখা যায়। তো অবশ্যই তোমরা এসব করবে। তার আগে টেক্সট বুক অবশ্যই পড়বে, বারবার রিকোয়েস্ট করছি। চলো আজ এই অবধি থাকলো। থ্যাংক ইউ সো মাচ।